আসসালামু আলাইকুম কামাল ভাই, হাউ আর ইউ? ওয়ালাইকুম আসসালাম, ফাইন। আচ্ছা আচ্ছা, আমরা এখন হচ্ছে লাইভে আছি, বুঝছেন? আমরা বলছিলাম যে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে ইউকে স্টুডেন্ট লাইফ এন্ড কারেন্ট সিচুয়েশনস। হ্যাঁ, মানে আপনি এখানে আছেন, তো আপনার কাছ থেকে আমি আসলে কিছু প্রশ্ন, অনেকগুলা প্রশ্ন, কিছু না অনেকগুলা প্রশ্ন জমা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তো আমি হচ্ছে আহ, আপনার কাছ থেকে জানতে চাবো আর কি, আসলে বর্তমানে যে মানে ইউকের যে স্টুডেন্ট যারা যাচ্ছে এবং হচ্ছে যারা বিভিন্ন ওয়ার্ক ভিসা যাচ্ছে বা কেয়ার ভিসা যাচ্ছে, ঠিক আছে, তো এগুলার কি অবস্থা? তো প্রথমে আমি আপনার একটা প্রশ্ন, আমরা আমরা শুধু মানে হচ্ছে যে গুরুত্বপূর্ণ আলোচনাই করব, ঠিক আছে, যেগুলো আসলে দরকার। আমরা মানুষের জন্য কথা বলতে আসছে এখানে, ঠিক আছে ভাই? হ্যাঁ, আচ্ছা, প্রথমে আপনি আপনার পরিচয়টা দিবেন, আপনার পরিচয়টা সবাই জানতে চাইবে। যদিও অনেকে চিনে সিলেটের, বাট তারপরও আমি চাচ্ছি যে আপনি আপনার পরিচয়টা সংক্ষিপ্ত একটা পরিচয় দেন। ওকে। ফার্স্ট অফ অল, thank you, Shawan Ahmed, for inviting me to your live session. I'm really grateful to you. And আমি আপনার যত দর্শক আছেন, যারা এখন দেখবেন এবং পরবর্তীতে আপনার এই লাইভ প্রোগ্রাম দেখবেন, সবাইকে সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। আমার নাম কামাল আহমদ। অবশ্যই আমাকে কেউ চিনে না, এত বেশি মানুষ চিনে না। জাস্ট আমার a couple of friends have, they only know me, but যারা এই প্রোগ্রামটি দেখবেন, আমার মনে হয় অনেক মানুষ দেশ এবং দেশের বাইরে থেকে তারা এই প্রোগ্রামটি দেখবেন। সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আচ্ছা, আপনি কি করছেন আপাতত, বা মানে কি কি করতেছেন, ওটা একটু জানান, আপনার পরিচয়টা দেন। আমি বিগিনিং এ এসেছিলাম স্টুডেন্ট হিসাবে, এবং পরবর্তীতে আমি স্টুডেন্ট থেকে সুইচ করি কেয়ার গিভার একটা জব, সেই জবে আমি সুইচ করেছিলাম এবং বর্তমানে আমি আছি সেই জবেই। কংগ্রেচুলেশনস। সবাই তো একটা টার্গেট থাকে যে আসলে পড়াশোনার পরে মানুষ হচ্ছে যে একটা ভালো একটা ক্যারিয়ারের একটা টেনশন থাকে, তো আপনি ওইখানে চলে গেছেন, আপনার জন্য দোয়া। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে ইউকে স্টুডেন্ট ভিসার ভবিষ্যৎ কি? অর্থাৎ আমি প্রশ্ন শেষ করি নাই, অর্থাৎ পড়াশোনা শেষ করে পিএসডব্লিউ, পোস্ট স্টাডি ওয়ার্ক, কয় বছর এবং পরবর্তীতে পিআর সুবিধা কি আসলে কঠিন কিনা? রিয়েলি আমি কনগ্রাচুলেশন জানাবো যারা সত্যিকারের স্টুডেন্ট, যারা পড়তে আগ্রহী ফরেন ইউনিভার্সিটি গুলোতে, এবং তার মধ্যে আই থিঙ্ক দ্য বেস্ট ইন ইজ ইন দ্য ইউকে ইউনিভার্সিটিজ। অ্যান্ড রিয়েলি যদি সত্যিকারের স্টুডেন্ট হয়ে থাকে এবং তারা যদি ইউকে তে আসে পড়ার জন্য এবং তারা যদি কোর্স কমপ্লিট করতে পারে, তাহলে তো অবশ্যই তারা তাদের পিআর সুবিধা পাবে। কিন্তু কথা হলো, এই স্টুডেন্ট নামে যারা আমরা আসি, আসলে আমরা সবাই স্টুডেন্ট না। এবং যদি আমি এটাকে বিভিন্ন সেক্টরে যদি ভাগ করি, তো একজন স্টুডেন্ট হিসাবে আবার মনে হয় কিছুদিন আগে আমি একটা সার্ভে দেখেছিলাম যে কয়েকটা ইউনিভার্সিটিতে যারা বাংলাদেশ থেকে এসেছিল স্টুডেন্ট হিসাবে, এবং তারা আইসা অলরেডি 80 to 90% স্টুডেন্ট তারা ইউনিভার্সিটিতে যাচ্ছে না বা তারা অন্যদিকে সুইচ করে ফেলছে। ফলে সমস্যা হচ্ছে, যারা কেয়ার গিভারে যাচ্ছে বা বিভিন্ন সেক্টরে যাচ্ছে, বিশেষ করে কেয়ার গিভারে যাচ্ছে, মূল প্রশ্ন ছিল স্টুডেন্ট হিসাবে আইসা কি কি কিছু করতে পারবে। আমি আমার প্রশ্ন বলবো ছিল যে আমার প্রশ্ন ছিল যে পড়াশোনা শেষ করে ওরা যে পিএসডব্লিউ, মানে যে কয় বছরে পাবে এবং পরবর্তীতে পিএসডব্লিউ পাওয়ার পরে পিআর সুবিধাটা কি আসলে কঠিন না সহজ ওইটা? পিআর সুবিধাটা অনেক কঠিন ইউকের ক্ষেত্রে, কারণ এখানে অ্যাটলিস্ট 10 ইয়ার্স লিগেল ওয়েতে থাকলে আফটার 10 ইয়ার্স পিআর সুবিধা পেতে পারে, কিন্তু এই 10 ইয়ার্স থাকাটা মানে অনেক কঠিন। কিন্তু তার মধ্যেও পাওয়া যায়, যদি কেউ
অরিজিনালি স্টুডেন্ট হিসাবে লেখাপড়া শেষ করে এবং তারপরে যদি পিএইচডব্লিউ তারা পায় এবং এর মধ্যে তারা অনেক স্পন্সর পেতে পারে যদি তারা সঠিক লাইনে এবং প্রপারলি তারা যদি কাজ করতে পারে, তবে সবাই যে পাবে তা আমি বলবো না। কিছু মানুষ পাবে স্পন্সর, এবং স্পন্সর পাইলে বিভিন্ন রোড আছে, শুধু যে অনলি একটা রোড। যখন সে স্টুডেন্ট হিসাবে পিয়ারে যাবে, পিয়ার যদি 2 বছরে পায়, এর মধ্যে যদি সে ওয়ার্ক পারমিট পায়, তাহলে ওয়ার্ক পারমিটেরও বিভিন্ন ক্যাটাগরি আছে। কেউ 5 ইয়ার্স রোডে গিয়া লিগেল হতে পারতেছে, কেউ 10 ইয়ার্স রোডে, কেউ 8 ইয়ার্স রোডে। অনেকগুলা রোড আছে, যে যেই রোডে ঢুকতে পারবে সেটা হিসাবে তাকে কাউন্ট করা হবে। কিন্তু তার মানে আমার তার মানে আপনি আমার বলতে চাচ্ছেন কথা যে হলো, জি, হ্যাঁ, আমার জি কথা বলেন হলো তো। স্টুডেন্ট যদি অরিজিনালি হয়ে থাকে তাহলে একটা না একটা ওয়ে সে পাবে, এবং সে যদি কোর্স কমপ্লিট করতে পারে এবং ফার্দার যদি আরো দুই একটা কোর্স করতে পারে, তাহলে আমি মনে করি যে একটা না একটা সুবিধা সে পাবে এখানে থাকার এবং লিগেল ওয়েতে থাকার। কিন্তু কথা আচ্ছা, হচ্ছে যে ওরা তো স্টুডেন্ট হিসাবে আইসা এখানে লেখাপড়া করাটা টু মাচ ডিফিকাল্ট। কারণ হচ্ছে, সবাই জানি আমরা এখানে খুবই এক্সপেন্সিভ, এবং এখানে আইসা যদি কেউ লেখাপড়া করতে চায় তাহলে তাকে তো ইউনিভার্সিটিতে মিনিমাম 2 দিন যেতে হবে, কারো কারো 2 দিন, কারো কারো 3 দিন 4 দিন। এখন সে যদি তার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকে তাহলে তো সে সেটা কভার করতে পারবে না। স্টুডেন্ট স্টুডেন্ট যে তার ইউনিভার্সিটিতে যেতে পারবে না, সে সে যদি কাজের দিকে ফোকাস করে তাহলে সে তার প্রপার স্টাডি হবে না। এটাই আমি বলতে চাচ্ছি আপাতত। আচ্ছা, মানে পিআর, মানে যে পার্মানেন্ট যে রেসিডেন্সি যেটা পিআর, তো ওইটা হ্যাঁ, মোটামুটি আপনি বলছেন যে ওইটা খুবই কঠিন, মানে সবার ক্ষেত্রে না, যারা স্পন্সর জব যারা পাবে তাদের ক্ষেত্রে এটা সহজ, এটা বলছেন? না, আমি বলছি যে যারা লেখাপড়া কমপ্লিট করবে, যদি স্টুডেন্ট রোডে থাকে তাহলে 10 বছর, দশ আচ্ছা, বছর লিগেল স্টাডিতে যদি থাকে তাহলে সে পিআর পাবে। আচ্ছা, আচ্ছা। এখন তার মধ্যে থেকে তারা অনেকবাদী যে পরবর্তীতে যদি কোনো স্পন্সর পায়, কেউ যদি স্পন্সর করে, ওয়ার্ক পারমিট পায়, তাহলে সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন রোড আছে, ভিন্ন ভিন্ন রোডে বিভিন্ন ভিন্ন ভিন্ন মেয়াদে সে লিগেল হতে পারবে। আচ্ছা, ধন্যবাদ। তো আমাদের সেকেন্ড যে প্রশ্নটা, যে স্পাউস ভিসার ক্ষেত্রে কোনো জটিলতা আছে কিনা, স্পাউস ভিসা সোনার হরিণ কিনা? স্পাউস ভিসা অলরেডি স্পাউস ভিসা মোস্ট প্রবাবলি বন্ধ হয়ে গেছে, কেননা আমরা বাঙালি, আমি পরবর্তী সেশনে বলবো আমাদের রক্ত মাংস নিয়ে কিছু কথা, এখন বলতে চাচ্ছি না। কেননা স্পাউস ভিসা যে আমরা অবৈধ কাজগুলা করেছি সেজন্য মোস্ট প্রবাবলি, আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখেছিলাম, একজন ব্যারিস্টার উনি সেই সম্পর্কে কথা বলেছিলেন, এবং উনার ভাষ্য মতে যে হোম অফিস এই ব্যাপারে তারা জেনে গেছে স্পাউস বিষয়ে যে আমরা অবৈধ কাজগুলা করতেছি, যেগুলা নীতি নৈতিকতা বিরোধী এবং ইসলাম বিরোধী, সেই সমস্ত কাজ করে আমরা এই সেক্টরটাকে নষ্ট করে ফেলছি। মানে আপনি, আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে এটার কোনো জটিলতা আছে কিনা, মানে স্পাউস ভিসাতে যাওয়াটা, ইউকে তে তো স্পাউস ভিসাটা খুবই সহজ, তা এখন কোনো ধরনের কোনো হ্যাঁ, জটিলতা আছে কিনা, বা ইমিগ্রেশনে কোনো ধরনের অতিরিক্ত কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতেছে কিনা যে স্পাউসের বিষয়ে, এবং স্পাউস নেওয়ার পরে এটাকে সোনার হরিণ হিসাবে মানে বলা হয় যে আমার আমার স্পাউস নিয়ে আসছি, মানে আমার টেনশন নাই, বিষয়টা এরকম কিনা? আহ কিছুটা সোনার হরিণ বলা যেতে পারে, কেননা জেলখানা আর বন্দিদশা এবং মুক্ত বাতাসে চলা ডিফারেন্ট ইস্যু। কারণ কারো যদি উদ্দেশ্য যদি অসৎ হয়ে থাকে এবং সে যদি এখানে এসে তার লেখাপড়া যদি কন্টিনিউ না করে, সেক্ষেত্রে সে যদি স্পাউস নিয়ে আসে তাহলে আমি বলবো তার জন্য ভালো। কারণ অনেক অবৈধ রাস্তা আছে, সেই রাস্তাগুলো দিয়ে সে হাঁটতে পারবে, এবং মানসিক যে একটা অশান্তি আছে সেই অশান্তিকে কিছু দূর করার জন্য
এই সাথে যিনি আসছেন হয়তো উনি বিভিন্নভাবে মানসিকভাবে এবং ফাইন্যান্সিয়াল ভাবে কিছুটা সহযোগিতা করতে পারেন। আচ্ছা, তো এই কারণে মূলত হচ্ছে যে স্পাউস ভিসাটা সোনার হরিণ আমরা মনে করি। যাক, হ্যাঁ, হ্যাঁ। তো ৩ কিন্তু নাম্বার প্রশ্ন, হ্যাঁ বলেন। হ্যাঁ, কিন্তু স্পাউস ভিসাটা সোনার হরিণ থাকবে না যদি, আমি তো আগেই বললাম, যদি ওরা যদি তাদের প্রপার স্টুডেন্ট হিসাবে যদি তারা কমপ্লিট করতে না পারে, অথবা আপনি কেয়ার ভিসা সম্পর্কে বলেছিলেন নি আমি জানি না। না, না, আমি প্রশ্ন যদি করি নাই। আমি করব, ওকে প্রশ্ন করব। ওকে ওকে এখানেই আমি আচ্ছা, স্টু আচ্ছা, স্টুডেন্ট ভিসায় উইকলি 20 আওয়ার্স কাজের অনুমতি আছে। হ্যাঁ। কিন্তু এই পার্ট টাইম জব করে আদৌ কি টিউশন ফি ম্যানেজ করা সম্ভব কিনা? আমি মনে করি বর্তমানে যে টিউশন ফিস রেট সেটা সম্ভব না। যদি কেউ সম্পূর্ণ টিউশন ফিস না দিয়ে আসে, অথবা 50% দিয়ে আসছে, 50% আরো 7 or 8,000 পাউন্ড রয়ে গেছে, সেই টাকাটা সে সম্পূর্ণ টাকা ম্যানেজ করতে পারবে না আচ্ছা, 20 আওয়ার্স কাজ করে। তো হয়তো মোর অর লেস 50 অর্ধেকের বেশি করতে পারবে, কিন্তু টোটাল টাকাটা সে এই 20 আওয়ার্স কাজ করে তার টাকা খাওয়া প্লাস সঞ্চয় করা সম্ভব হবে না। তার মানে হচ্ছে যারা মানে ইউকে তে পড়াশোনা করতে যাবে, তাদের হুম। পরিবারের একটা শক্ত একটা ফিনান্সিয়াল ব্যাকআপ থাকতে হবে। আপনি এটাই মিন করছেন নাকি? হ্যাঁ, আমি এটাই মিন করতেছি, কারণ সে বিগিনিং এ দিয়ে আসবে 50%, আর পরবর্তীতে যে যেটা থাকবে সেটার 40% যদি ফ্যামিলি ব্যাকআপ দিতে পারে, 60% হে ম্যানেজ করতে পারবে যদি সে কাজ পায়। আর ইনশাল্লাহ কাজ পাবে, 20 ঘন্টার কাজ পাবে, বাট 20 ঘন্টা করে সে 50 to 60% কভার করতে পারবে। আচ্ছা, তার মানে টিউশন ফি কোনোভাবেই কোন স্টুডেন্ট 20 আওয়ার জব করে আহ, মানে চালানো সম্ভব না। এটাই তো আমরা না, বুঝতে পারছি। ইটস নট ওকে, পসিবল। ওকে। স্টুডেন্ট ভিসায় গিয়ে অনেকেই ইলিগ্যাল জব করে। এটা কতটা রিস্কি? এই হলো গিয়ে আসল প্রশ্ন। আমরা আগেই বলেছি, স্টুডেন্ট নামে আমরা আসি, কিন্তু আইসে আমরা আমরা ভাবি হয়তো সব ম্যানেজ করে ফেলবো, কিন্তু এটা সম্ভব নয়। একটা ছাড়তে হবে, যেমন আইসেও আমরা ইন্ডিয়ান নামে কিছু রেস্টুরেন্ট আছে, কিছু কিছু রেস্টুরেন্ট নয়, অনেক রেস্টুরেন্ট আছে, এবং মোস্ট অফ দ্য স্টুডেন্ট তারা কাজ করে ইন্ডিয়ান রেস্টুরেন্ট গুলাতে। তো রেস্টুরেন্টে কাজ করে লেখাপড়া করা ইম্পসিবল আমি মনে করি, কারণ রেস্টুরেন্টে যে সময় দিতে হয়, অনেক সময় দিতে হয়, 9 to 10 আওয়ার্স সময় এভরিডে, এবং কাজগুলো অনেক প্রেশারের কাজ। কাজ যতটুকু কঠিন, ফিজিক্যালি যতটুকু কঠিন, তার চাইতেও এই রেস্টুরেন্ট গুলাতে মেন্টালি প্রেশার করা হয় আরো 3 গুণ বেশি। সেজন্য স্টুডেন্টরা এখানে কাজ করে তাদের ফাইন্যান্সিয়ালি তারা তাদের টাকা ম্যানেজ করতে পারবে, কিন্তু তারা তাদের লেখাপড়া কন্টিনিউ করতে পারবে না। এটাই আমি বলতে চাই। আচ্ছা, না, আমার কথা ছিল যে মানে ইলিগ্যাল যে জব গুলা করে 20 আওয়ার্স এর বাইরে, তারা হ্যান্ড হুম। ক্যাশ নামের একটা জব, আমি যতটুকু জানি জব যে করা হয় হ্যান্ড ক্যাশ, তো এটা মানে কতটুকু রিস্ক স্টুডেন্টদের জন্য? না, রিস্ক বলতে এখানে রিস্ক থাকে না তখন, যতক্ষণ পর্যন্ত সে স্টুডেন্ট আছে, তার 20 ঘন্টা রাইট আছে, সে তো 20 ঘন্টা দেখাইয়া সে সব টাকা ক্যাশ এন্ড হ্যান্ড নিয়ে যাচ্ছে। আচ্ছা, বাট আচ্ছা। ইমিগ্রেশন ইনকোয়ারিতে আসলে তখন বলতেছে যে আমি তো লিগ্যাল আছে, 20 ঘন্টা করতেছি, এভরিডে 3 or 4 আওয়ার্স আই এম ডুইং দিস জব, বাট সে তো কাজ করতেছে এভরিডে 9, 10 or 11 আওয়ার্স। আচ্ছা, আচ্ছা। তাকে টাকা দেওয়া হচ্ছে হয়তো 3 or 4 আওয়ার্স এর টাকা দেওয়া হচ্ছে, হুম, বাট সে কাজ করতেছে 9 or 10 আওয়ার্স। ফলে সে সেই বিপদ থেকে বেঁচে যাচ্ছে, কিন্তু সেই বাঁচা তো বাঁচা নাই। আমি আগেই বলেছি, সে বেঁচে যাচ্ছে, সে ফাইন্যান্সিয়ালি সলভেন্স হয়ে যাচ্ছে, সে তার টাকা ম্যানেজ করতে পারতেছে টিউশন ফিস, কিন্তু সে ইউনিভার্সিটিতে যাচ্ছে না। সে যদি ইউনিভার্সিটিতে না যায় এবং কোর্স যদি কন্টিনিউ না করে, তাহলে এই টাকা ম্যানেজ করার তো কোনো অর্থ নেই। সে আচ্ছা। কাকে দেবে? সে যদি এক্সাম যদি উইন করতে না পারে,
হুম, হুম। ক্রস করতে না পারে তাহলে তো এই টাকা দিয়েও তো লাভ নেই। আচ্ছা তার মানে হচ্ছে আচ্ছা যাক এখন যে পরের যে প্রশ্নটা এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই আলোচিত সমালোচিত। ঠিক আছে? আচ্ছা। সেটা হচ্ছে যে কন্ট্রাক্ট ম্যারেজ বা ফেক বিয়ে আমরা যেটা বলি। ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, কন্ট্রাক্ট হ্যাঁ, হ্যাঁ। মানে কন্ট্রাক্ট বিয়ে করে যাওয়ার পরে ডিভোর্স দিতে কেমন ঝামেলা হতে পারে? এতে কে লাভবান, কে ক্ষতিগ্রস্ত হয়? মানে হচ্ছে আমি বলি আপনাকে বিষয়টা হচ্ছে যে কন্ট্রাক্ট ম্যারেজ করে ওরা ইউকে চলে গেল। যাওয়ার পরে হচ্ছে তখন ওদেরকে ডিভোর্স দিতে হবে। তাই তো? হ্যাঁ, ডিভোর্স হ্যাঁ। দিতে হবে। ডিভোর্স দিতে গেলে মানে ঝামেলাটা কি? বা কিভাবে তারা ডিভোর্সটা দিতে পারে? এবং ডিভোর্স দেওয়ার পরে কে ক্ষতিগ্রস্ত হয়, কে লাভবান হয়? এটা ডিপেন্ড করবে মেইন ক্যান্ডিডেট যিনি তার উপরে। যদি মেয়ে ক্যান্ডিডেট হয়ে থাকে এবং সে যদি ডিভোর্স দিয়ে চলে যায় তাহলে তো সমস্যা নেই। কিন্তু কাহিনী আছে এই দেশের ল আছে যে যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় সেই সময়ের মধ্যে তাহলে তাকে তো ভরণ-পোষণ দিতেই হবে। তুমি যেখানেই যাও না কেন। আচ্ছা, আচ্ছা। তুমি যেখানেই বাসা বাঁধো তোমাকে এই সন্তানের ভরণ-পোষণ দিয়ে যেতে হবে। হুম, তখন তুমি তোমার ফ্যামিলি চালাইবা এবং তোমার যদি কাজের রাইট না থাকে তার চাইতে বড় কথা হচ্ছে এখানে যে কেয়ার বিষয় বা স্টুডেন্ট বিষয়ে যারা আসতেছে তারা যদি লিগেল না থাকে তাহলে তো জীবন আর জীবন থাকে না। এটাকে আর জীবন বলা যায় না। আচ্ছা, আচ্ছা। কারণ তারা যখন আচ্ছা আইসা বুঝতে তারা পেরেছি। নিজেই যখন অবৈধ হয়ে যাবে তখন তো চুরি-চারি করি যা কিছু জমাইবে টুকটাক। কারণ চুরি করি তুমি কাজে গেলে তোমার মালিক যে রাখবে একমাত্র রাখবে ইন্ডিয়ান রেস্টুরেন্ট গুলো এবং তারা যদি তোমাকে রাখে তাহলে দুদিক থেকে তোমাকে প্রেসার করবে। এক তোমাকে কাজ করাবে, ওভার কাজ করাবে, স্যালারি দিবে কম। দ্বিতীয়ত তোমাকে যে তারা মেন্টালি প্রেসার করবে কারণ ইন্ডিয়ান রেস্টুরেন্ট সম্পর্কে হয়তো তোমার আইডিয়া নাই, তুমি কাজ করোনি, বাট ইউকে তে যারা আছে তারা বলতে পারবে অথবা যাদের রিলেটিভ আছে তারা যদি জিজ্ঞেস করে ওদেরকে যে ওরা মেন্টালি কতটুকু প্রেসার দেয়, অবশ্যই তারা হয়তো বুঝবে না যে এটা মেন্টালি প্রেসার হচ্ছে। কারণ ওদের মাঝে 80 থেকে 90% মানুষ তারা মেন্টালি প্রেসার বলতে কি সেটা বুঝেই না এবং তারা তো লাঙ্গল টু ইউকে, দ্যাটস ওয়াই তাদের কাছে অত বেশি জানারও আমার প্রত্যাশা থাকে না বা তাদের কাছ থেকে শোনারও। তে আচ্ছা। এই প্রেসারের কারণে সব মিলিয়া হযবরল হয়ে যায়। তো আমি আসলে বলি, আমি যেহেতু সিলেটে আমার আমার বাসা, আপনি জানেন আমাকে। তো এই ডিভোর্সের মানে সেটা কি বলে যে কন্টাক্ট ম্যারেজের যে প্রচলনটা আমাদের সিলেটে অনেক বেশি পরিমাণে। তো এটার জন্য আসলে অনেক সমস্যা হয়। ইউকে যাওয়ার পরে হচ্ছে যে ছেলেদের উপর একটা মানে বার্ডেন চলে আসে। তো মেয়েদেরকে তো আচ্ছা মেয়েদেরকে যদি কোন ধরনের হয় তো মেয়েদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য তো গভর্নমেন্ট সিকিউরিটি দেয় নাকি? না, এখানে সিকিউরিটি বলতে সবার সিকিউরিটি সমান, নারী পুরুষ সবই সমান হুম, এবং হুম। সবই স্বাধীন, যার যা খুশি তাই করতে পারে। আচ্ছা তো পরবর্তী প্রশ্ন হচ্ছে ইউকে ওয়ার্ক ভিসা কি ২৫ থেকে ৩০ লাখ টাকা নাকি থার্ড পার্টি এসব বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে কোনটা? মানে ইউকে তে ওয়ার্ক ভিসাতে যেতে গেলে ২৫ থেকে ৩০ লাখ টাকা দিতে হয়। এটা আমাদের মোটামুটি সিলেটে যখন ছিলাম আমি বিভিন্ন এজেন্সিতে হচ্ছে যে আমি মানে দেখলাম আরকি তাদের এই সিচুয়েশনটা যে ২৫ থেকে ৩০ লাখ টাকার নিচে কোনো কথা নাই। মানে তুমি যে ভিসাতেই যাও। তো কথা হচ্ছে এই টাকাটা কি আসলে কি এই টাকাটা মানে রিয়াল মানে লাগে কিনা যারা হচ্ছে আপনাকে জবটা দিবে নাকি থার্ড পার্টি এই টাকাটা হাতিয়ে নিচ্ছে কোনটা? আহ এটার ক্ষেত্রে আমি বলবো টাকা বড়জোর লাগলে ৩ থেকে ৪ হাজার পাউন্ড লাগবে। হ্যালো, হ্যালো।
Hello, are you hearing me? Hello, hello, hello. Hello, are you hearing me? হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, 20 and 43 হ্যাঁ, কামাল ভাই, আমি হ্যাঁ, আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। তো এইজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে ওকে, নো প্রবলেম। আচ্ছা, আচ্ছা। আমার যে প্রশ্নটা ছিল যে ইউকে ওয়ার্ক ভিসায় যেতে গেলে 25 থেকে 30 লাখ টাকা লাগে এবং এই টাকাটা কি আসলে যারা জবটা দিচ্ছে বা মানে যে প্রতিষ্ঠান তারা কি নিজেরা টাকা নিচ্ছে না থার্ড পার্টিরা টাকাগুলো নিচ্ছে কোনটা? আপনি তো ওইখানে আছেন, ওইটা আপনি রিয়েল যেটা এটা বলবেন। হ্যাঁ, আমি বলবো 1 থেকে 1,500 পাউন্ড যদি খরচ হয় হবে, বাদ বাকি টাকাগুলা থার্ড পার্টি নিয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। মানে হচ্ছে আপনার এই যে 25 থেকে 30 লাখ টাকা দিয়ে যারা যাচ্ছে বাংলাদেশ থেকে, হুম, তো হ্যাঁ, হ্যাঁ। এখন এই টাকাটা লাগছে না। প্রকৃতপক্ষে টাকাটা লাগছে না। এটা আর বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন কেয়ার গিভারে যদি কেউ আসে তাহলে 1,000 পাউন্ড থেকে 1,500 পাউন্ড খরচ হবে এবং বাদ বাকি টাকাগুলা এই থার্ড পার্টি নিয়ে যাচ্ছে। থার্ড পার্টি বলেন আর সেকেন্ড পার্টি বলেন, তারা নিয়ে যাচ্ছে। আর অন্যান্য ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে বেশি হতে পারে কিছু, 7-8,000 পাউন্ড বা 5-6,000 পাউন্ড হতে পারে। ডিপেন্ড করবে কয় বছরের ভিসা দিচ্ছে, সেই অনুযায়ী হেলথ ইন্স্যুরেন্স ফিস আসবে। কারণ এখন হেলথ ইন্স্যুরেন্স ফিস পার ইয়ার সম্ভবত 1,075 পাউন্ড। সেক্ষেত্রে আচ্ছা, ডিফেন্স সেক্টরে, বাট কেয়ার সেক্টরে হেলথ ইন্স্যুরেন্স প্রয়োজন পড়ে না। সেজন্য এখানে শুধু হোম অফিসের একটা ফিস আসে 400 টাকা, আর ইমার্জেন্সি হলে মোস্ট প্রবাবলি 900 সামথিং সেই টাকাটা যায়। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম যে 25 থেকে যে 30 লাখ টাকা লাগে ওটা হচ্ছে আসলে থার্ড পার্টির হাতে চলে যায়। সেটাই তো? হ্যাঁ, থার্ড পার্টির হাতে চলে যাচ্ছে এটা। আচ্ছা। তো নেক্সট প্রশ্ন যে যে একজন স্টুডেন্টের যে লিগ্যাল ইনকাম যেটা লিগ্যাল বলতে 20 আওয়ার্স হ্যাঁ, হ্যাঁ, লিগ্যাল ইনকাম ও মান্থলি যে লিভিং এক্সপেন্স আছে, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, এটা হ্যাঁ। কত হইতে পারে নরমালি? মানে তার ইনকামটা কত লিগ্যাল ভাবে এবং তার লিভিং এক্সপেন্সটা কত? 20 আওয়ার্স যদি কেউ কাজ করে পার পার উইক, তাহলে মাস শেষে 850 থেকে 900 পাউন্ড সে ইনকাম করতে পারবে গুড। এবং 400 থেকে 500 পাউন্ড তার লিভিং এবং লিভিং এক্সপেন্স হবে। আচ্ছা, তার মানে হচ্ছে তার সেভিংস কোনো থাকছে না, সেটা বলছেন আপনি? সেভিংস চার্জ 400 400 করতে পারবে একটু টাগল করলে। আচ্ছা, আচ্ছা। তো পরবর্তী প্রশ্ন যে
অনেক আলোচিত প্রশ্ন, সমালোচিত প্রশ্ন। হ্যাঁ সেটা হচ্ছে কেয়ার ভিসা যাওয়ার পরে কোম্পানি কাজ দিতে চায় না, দিলেও অনিয়মিত কাজ দেয়, কিন্তু তাদের 40 আওয়ার্স এর কথা বলে থাকলেও তা পরবর্তীতে মানে 40 আওয়ার্স করতে পারে না। বিষয়টা কতটুকু সত্য আসলে? এটা সম্পূর্ণভাবে সত্য। আমি বলবো 90% সত্য। কারণ 100 জনের 90 জন কাজ পাচ্ছে না। কেয়ার বিগিবারে যারা আসতেছে 100 জনের 90 জন বা 80 জন কাজ পাচ্ছে না, এবং যে দালাল গুলো আনতাছে ওরা দালাল এবং বেঈমান যদি বলো তাহলে কিছু কিছু যায় আসে না। এবং এরা আধুনিক বলেন। আধুনিক এই সভ্য সমাজে আধুনিক এই সভ্য সমাজে ইসলামের নামে পাঞ্জাবি এবং টুপি পরে তারা এই বেঈমানিগুলা করতেছে, অনেক দালাল। এবং আমি বলবো এখানে যারা কেয়ার হোমে কেয়ার গিভার ভিসায় আসতেছে তাদের মাঝে তো বলছি যে 80 থেকে 90% মানুষ কাজ পাচ্ছে না, এবং কাজ না পেলে তার কি অবস্থা হচ্ছে, সে কোথায় যাবে। এবং এর আগে তুমি প্রশ্ন করেছিলে যে ডিপেন্ডেন্ট, যদি তার উপরে যদি আরেকটা বোঝা থাকে তাহলে সেই বোঝা এবং সে কোথায় গিয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে আবার কথা হলো যে এই সমস্ত দালাল ওদেরকে যে আইডেন্টিফাই করাও ভেরি ডিফিকাল্ট। কারণ ওদেরকে আইডেন্টিফাই করা যাবে না যে কে, সবাই বেঈমান। যারাই আনতাছে সবাই আনতাছে, মনে করিল ভিসা আছে 5টা, সে কজ দিছে 25টা ইস্যু করতেছে। ওখানে আরেক পার্টি আছে, সবাইকে মিলেমিশে তারা কজ ইস্যু করে লিছে, তোমাকে বর্ডার ক্রস করাইছে, বাট পরবর্তীতে তোমার আর কোনো খবর নাই। তাদের এখন মনে হয় কয়েকশো কেয়ার হোম বন্ধ হয়ে গেছে, যারা এই নামে আনছে মানুষ। ওদের এখন লাইসেন্সও নাই, হোম অফিস বাতিল করে ফেলছে, এবং তাদেরকেও পাচ্ছে না। কেয়ার ওয়ার্কার যারা আসতেছে তারা তাদেরকেও তো পাচ্ছে না। এখন তাদের যে এত টাকা দিয়ে আসলো, এখন তারা কিভাবে, তাদের তো কাজের পারমিশন নাই, তারা যে কাজ করবে অন্য জায়গায় বলছে 20 ঘন্টা কাজ করবে, অন্য কেয়ার সেক্টরও। তো অন্য কেয়ার হোমও যদি যায় তাহলে তাকে প্রথমেই বলবে যে তোমার কি এক্সপেরিয়েন্স আছে এই সেক্টরে, তখন তো এক্সপেরিয়েন্স দেখাইতে পারবে না, কারণ প্রতিটা ফর্মে অ্যাটলিস্ট 2টা এক্সপেরিয়েন্স ওর লিস্ট থাকে, তোমাকে দিতে হবে। তো ওরা তো এক্সপেরিয়েন্স দেখাইতে পারছে না, তখন 20 ঘন্টাও কাজ করতে পারতেছে না। এবং না পেরিয়া তারা সবাই ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে ভিড় করতেছে, আর সেই সুবাদে ইন্ডিয়ান রেস্টুরেন্টের ওনাররা তারাও ফায়দা লুটতেছে। যেখানে 300 টাকা দেওয়ার কথা সেখানে দিচ্ছে 200 টাকা, আর যেখানে 200 টাকা সে 4-5 ঘন্টা কাজ করলে পারে ইনকাম করতে, সেখানে করতেছে 11 থেকে 12 ঘন্টা। এই হচ্ছে জীবন তার মানে কেয়ার হচ্ছে গিভার। মানে ন্যায্য মজুরিটা দিচ্ছে না, এবং ওরা হচ্ছে বাংলাদেশ থেকে যারা যাচ্ছে তারা সঠিক মানে লাইসেন্সধারী এবং যারা কাজ দিচ্ছে সেরকম রিলিয়েবল কোনো মানে কোম্পানিতে যাচ্ছে না, সেটাই বলছেন আপনি? হ্যাঁ, আমি বলতেছি এগুলা মানে অরিজিনাল কোম্পানি নয়। অরিজিনাল কোম্পানি যদি ডিরেক্টলি কোম্পানির সাথে যদি কেউ আহ যোগাযোগ করে আসতে পারে, যদি তার দেশে যদি তার এক্সপেরিয়েন্স থাকে কেয়ার ফিল্ডও। আসলে তো আমাদের দেশে কেয়ার হোমের যে কাজগুলা এগুলা আমাদের দেশে নাই বেসিকলি। সো যদি তারা সেখানে কোন একটা নার্সিং হোমে কাজ করে এক্সপেরিয়েন্স দেখে তারা নিজে নিজে অ্যাপ্লাই করে যদি আসতে পারে তাহলে সবচাইতে ভালো। বাট দালালের মাধ্যমে আসলে, এই যে বললাম না 100-র মাঝে 90 জনে মাইর খাবে, আর 10 জন হয়তো আল্লাহর রহমতে কোনো বাইরে কাজ পাবে কম বেশি, হয় 40 ঘন্টার জায়গায় 38 ঘন্টা পাবে আর করতে পারবে, জীবন বাঁচাতে পারবে। আচ্ছা, তো যাক। আহ, আচ্ছা, আহ, আমি যে কোনো বিষয়ে গিয়ে আমি যে কোনো বিষয়ে গিয়ে স্টুডেন্ট হোক, কেয়ার ভিসা হোক, বা যে কোনো বিষয়ে গিয়ে আহ, যে নাগরিকত্ব পেতে ব্রিটিশ মেয়ে বিয়ে করা কতটা চ্যালেঞ্জিং। ধরেন একজন মানুষ হচ্ছে সে স্টুডেন্ট ভিসা হোক
বা ওয়ার্ক ভিসাই হোক, ভিজিট ভিসাই হোক, যাওয়ার পরে সে চাচ্ছে যে তার লক্ষ্য হচ্ছে যে আমি ব্রিটিশ নাগরিকত্ব নিব। তো তো এখন একটা তাদের লতে আছে যে ব্রিটিশ নাগরিকত্ব মানে কোনো মেয়েকে যদি কোনো কে বিয়ে করতে পারে দেন সে ব্রিটিশ সিটিজেনশিপ পাবে। তো এটা কতটা চ্যালেঞ্জিং বা কতটা মানে কঠিন আর কি, এটা আসলে কি সম্ভব কিনা? এগুলা এগুলা সম্ভব নয়, কারণ আমি যতটুকু বুঝি যে আমাদের সোসাইটির মানুষগুলো, ওরা ওরা মানুষ বলতে বলা যাবে না ওদেরকে। কত পার্সেন্ট মানুষ বলা যাবে ওদের শরীরে মানুষের রক্ত আছে আর কত পার্সেন্ট না, সেটা ভেরি ডিফিকাল্ট আইডেন্টিফাই করা। তো আমি যে সোসাইটিতে কাজ করি এবং তাদের সাথে কথাবার্তা বলে যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে বা যতটুকু আমি বুঝতে পেরেছি, আমার মনে হয় এখানে এসে বিয়ে করাটা আরো টাফ। তোমাকে ভুলে যেতে হবে তুমি যেখান থেকে আসছো, সেই তোমার জন্মভূমি বা যিনি তোমাকে যার মধ্য দিয়ে, যার থ্রুতে পৃথিবীর আলো বাতাস দেখতে পেয়েছো, হয়তো তাকে তোমার আহ ভুলে যেতে হবে এবং যাকে পাইছো তাকে নিয়েই তোমার নৌকা বাইতে হবে। আচ্ছা, মানে হচ্ছে যে ওইখানে যে আশা করে যারা যাচ্ছে বা বিভিন্ন জায়গায় আমরা জানি যে বিভিন্ন জন হচ্ছে মানে মানে পরামর্শ দিয়ে থাকে যে তুমি এখন তো আমি ইলিগেল হয়ে গেছি, এখন আমি কেমনে আমি লিগেল হইতে পারি, বলছে যে 20,000 পাউন্ড খরচ না করো, আমি 10,000 পাউন্ড খরচ করে মানে ওইখানে একটা সিস্টেম করে কাউকে বিয়ে করে নাও, যাতে হ্যাঁ হ্যাঁ এরকম কোনো সুযোগ আমি আছে কিনা? আমি যদি বর্তমান সভ্য সমাজের ভাষায় যদি কথা বলি, তাহলে বলবো যে 20-30 হাজার এটলিস্ট যদি ফন্ড থাকি 20,000 পাউন্ড যদি তুমি খরচ করতে পারো, তাহলে হয়তো এই সমস্ত প্রস্তাব দিতে পারবে। আদারওয়াইজ তোমার প্রস্তাব তো মানে এলাও হবে না প্রাথমিকভাবে। হুম, হুম, হুম। আচ্ছা, তো অ্যাসাইলাম কেস খুবই গুরুত্বপূর্ণ, মানে হ্যাঁ হ্যাঁ ইউরোপ থেকে শুরু করে ইউএসএ, হ্যাঁ এরপরে হচ্ছে আপনার ইউকে, এরপর হচ্ছে ইউরোপ, বিভিন্ন কান্ট্রিতে হচ্ছে অ্যাসাইলাম যে কেস গুলা করে তারা, তো হ্যাঁ হ্যাঁ। এগুলা যে করে এগুলো কতটুকু আসলে মানে কোন পর্যায়ে গেলে আসলে এই কেস গুলা করতে হয়? এগুলা করে যখন নিরুপায় হয়ে যায়, যেমন কেয়ার গিভারে আসতেছে, কোম্পানি কাজ দিচ্ছে না, এখন কি করব, কোনো ওয়ে নাই তো। কারণ ইলিগেল কাজে যদি ইমিগ্রেশন পায় তাহলে পাঠিয়ে দেবে দেশে, অথবা অন্য কোনো আহ, অথবা সে কাজ করতে পারবে না, কোনোভাবে ডিটেনশন হয়ে যাবে। সেই জন্য সে অথবা স্টুডেন্ট লেখাপড়া কন্টিনিউ করতেছে না, প্রাথমিকভাবে তার বাঁচার জন্য সেভ সেভ হিসাবে সে অ্যাসাইলেম ক্লেম করে। আর কোনো কারণ নেই আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, অ্যাসাইলাম কেস করার পরে মানে কতজন আসলে সাকসেস হইতে পারছে যে এটা কার্যকর হইছে বা উনি অ্যাসাইলাম কেস করে উনি আসলে মানে ভালো ফল পেয়েছে? অরিজিনালি অ্যাসাইলেম যারা করে তারা অবশ্যই তাদের রেমিটেন্স আছে, তাদেরকে আশ্রয় দেয় এবং তাদের জন্য ঠিক আছে। কিন্তু 95% মানুষ, ওরা তো অ্যাসাইলেম করে ভুয়া অ্যাসাইলেম। ফলে ওদের ওরাও তো ইনভেস্টিগেশন করে। অ্যাসাইলেমের তো রিজনেবল যদি গ্রাউন্ড না থাকে, তাহলে তোমাকে কেন অ্যাসাইলেম দেবে? তোমার যদি সেই অধিকার না থাকে এটা পাওয়ার। ফলে অ্যাসাইলেমের হার যদি আমি বলি তাহলে 3 to 5%। মানে আমি বলতে পারি যে যারা অ্যাসাইলাম করে এবং 3 to 5% যারা আসলে মানে হচ্ছে অ্যাসাইলাম করে তারা ভালো রেজাল্ট পায়, তারা লাকি পারসন, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আর তো অনেক সময় কপাল আছে না, কপাল আছে হয়তো, কোনো বেড়াচেরা কপাল, লাইগা তো হয় না সব জায়গাতেই। এই যদি সেই আল্লাহ তাআলার হুকুম হয়ে যায়, তাহলে এরকম অনেক পায়। এটা তো হিসাবের বাইরা। আচ্ছা, বাট রিয়েলি তো 5% ধরে নিতে পারেন সর্বোচ্চ। আমি একটা মানে ঘোষণা দেই, সেটা হচ্ছে ঠিক কয়েকদিন আগে হচ্ছে আমার ফ্রেন্ড, আমার ডিপার্টমেন্টের ফ্রেন্ড, ঠিক আছে, হ্যাঁ আমার সাথে পড়াশোনা করছে, আমার ফ্রেন্ড, সে হ্যাঁ হ্যাঁ আমাকে মেসেজ করে হ্যাঁ বলছে যে বন্ধু, আহ, আমি তো অ্যাসাইলাম কেস করছিলাম, তো এখন তো অ্যাসাইলাম কেসের মধ্যে তো আমার ভালো একটা রেজাল্ট আসছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? তো হ্যাঁ হ্যাঁ আমি বললাম যে তুমি কি বিষয়ের উপরে করছো, টপিকটা কি ছিল, যে পলিটিক্স, ঠিক আছে, আচ্ছা মানে হ্যাঁ হ্যাঁ অ্যাসাইলাম কেসের যে ধরন আছে এর মধ্যে সে পলিটিক্সে অ্যাসাইলাম কেস করছে,
করে সে তার কেসটা গ্রান্টেড হয়ে গেছে, এখন সে ওকে। হ্যাপি। এখন তার নাম বলা যাবে না, হ্যাঁ, তার হ্যাঁ, নামও বলতে পারবো না, সে আমার ক্লোজ ফ্রেন্ড, আমি চাই না যে পাবলিক প্লেসে তার নামটা বলি, সে বলছে হ্যাঁ, আমার হ্যাঁ। নাম বলে পরে দিতে হবে, যাক। না, এটা তো বলার প্রয়োজন নয়। হ্যাঁ, তো সে মানে মানে সে লাকি পারসন আমরা বলতে পারি। তো যাক, এখন আমাদের কথা হচ্ছে যে মানে মানুষ যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখন সে অ্যাসাইলাম কেস করে। না, আমি এই ব্যাপারে আমি একটু বিষয় বলি, যেমন ইদানিং কিছু অ্যাসাইলাম হচ্ছে, রিসেন্টলি কিছু অ্যাসাইলাম হচ্ছে, লাস্ট 1 or 2 years কিছু অ্যাসাইলাম গ্রান্ট হচ্ছে, কারণ বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তুমি অবগত আছো, যেখানে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে এবং মানবাধিকার কিছুই নাই, যেখানে আইনের শাসন নাই, মানুষের ভোটাধিকার নাই, এবং ন্যায় নীতি বলতে কোনো কোনো কিছু আনি আর অবশিষ্ট সেখানে যে আছে বলে কিছুই নাই। সেজন্য অনেকগুলা রিপোর্ট এবং আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে তারাও জানে বাংলাদেশের অবস্থা, যে স্বৈরাচারী শাসক যখন হয়ে যায় তখন মানুষ তো দেশ ছাড়িয়েই অন্য দেশে গিয়ে আশ্রয় নেয়। সেই সেই কারণে এই ইদানিং কিছু অ্যাসাইলাম হচ্ছে। বাট এটা দিয়ে তো আমি ওভারঅল আজ থেকে 40-50 বছরের আগের যারা মানুষ আছে, আমি এখনো অনেক পাচ্ছি যে 15 থেকে 20 বছর হয়ে গেছে, এখনো তার মানে কিছুই হচ্ছে না, জাস্ট অ্যাসাইলামের আন্ডারে আছে, কেস মানে লেন্থি প্রসেস করে করে। আচ্ছা, তো কিছুদিন আগে যে কিছুদিন আগে ইউরোপীয় ইউনিয়ন, ঠিক আছে, ওরা হচ্ছে হ্যাঁ, যে মানে যেভাবে মানে অ্যাসাইলাম কেস করে এটা সত্য কিনা এটা তদন্ত করার জন্য তারা তদন্ত হ্যাঁ, করে দেখবে যে সে যে অ্যাসাইলাম কেসটা করছে এটা কতটা সত্য। যদি সত্য হয় তাহলে এটা তারা গ্রান্ট করবে, সত্য না হলে তারা মানে দেশে ব্যাক করাই দিবে, ঠিক আছে। তো আস্তে আস্তে কিন্তু জাস্ট মানে কোনো কিছু হইলেই অ্যাসাইলাম করে, কোনো কিছু হইলেই অ্যাসাইলাম করে দেয়, বাট এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু কি বিভিন্ন দেশ হ্যাঁ, হচ্ছে এটা কঠোর হয়ে যাচ্ছে। মানে আগে ধরেন অ্যাসাইলাম করলেই এরা মানে গ্রান্টেড করতো, এখন কিন্তু হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু তারা কঠিন হয়ে যাচ্ছে, ইমিগ্রেশন বলেন বা তাদের দেশের যে সিস্টেম আছে এটা কিন্তু হার্ড হয়ে যাচ্ছে এখন। এটা স্বাভাবিক। এটা স্বাভাবিক, প্রতিটা দেশও তার একটা মানে রুলস রেগুলেশন আছে। বাংলাদেশের মতো তো না যেখানে কোনো কিছু কোনো জায়গাতেই রুল নেই, তুমি যেখানেই যাবে সেখানেই তুমি নির্যাতিত হবে। বাট পৃথিবীর অন্য যে দেশগুলো আছে সেখানে এত লাগামহীন ভাবে তো আর কিছু করা যায় না। তার কিছু সাংবিধানিক বডি আছে যারা দেশকে সেভ করার জন্য কিছু কিছু পদক্ষেপ নেয়, যেগুলার জন্য তার দেশটা নিরাপদ থাকে এবং দেশের মানুষ যারা আছে তারাও ভালো ভালো লাইফ লিড করতে পারে। সেজন্য আমি বলবো অবশ্যই তাদের এগুলা নেওয়া উচিত এবং দরকার তাদের জীবনের জন্য এবং তাদের। আচ্ছা, এখন আমি বলি, এখন এই যে ইউকে তে যারা স্টুডেন্ট যারা আছে বর্তমানে, তো হ্যাঁ, ওরা কি আসলে কত পার্সেন্ট মানে পড়াশোনা করছে আর কত পার্সেন্ট হচ্ছে যে পড়াশোনা থেকে চলে গেছে, এবং যারা চলে গেছে তারা আসলে এখানে যে 1 বছর পরে যে পিএসডব্লিউ পাওয়ার কথা সেটা তারা হ্যাঁ, তো সেটা পাবে বলে আমার মনে হচ্ছে না, যেহেতু তারা স্টুডেন্টের পর্যায়ে পড়ে না। তখন তাদের সিচুয়েশনটা কি হবে আসলে, ভবিষ্যৎটা কি হবে তখন, তারা কি আমার অ্যাসাইলাম কাছে করবে? মনে হচ্ছে স্টুডেন্ট হিসেবে আছে তারা 20 থেকে 25%, আর বাদ বাকি বিভিন্ন ওয়েতে চলে গেছে, কেউ ওয়ার্ক পারমিটে, কেউ এসাইলেমে, কেউ অন্য দেশে, সব ডিসপার্স হয়ে গেছে। এবং স্টুডেন্ট হিসেবে 20 থেকে 25% সর্বোচ্চ তারা ইউনিভার্সিটিতে আছে, তারা কন্টিনিউ করতেছে। এবং অবশ্যই আমি তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, যারা ইউনিভার্সিটির সাথে এখনো লেগে আছে। মনে করি তারা অবশ্যই ভালো কিছু করবে যদি তারা শেষ করতে পারে তাদের গ্রাজুয়েশন। আচ্ছা, তো আমরা অত সময় আসলে ইউকে নিয়ে কথা বলছি, এখন বাংলাদেশে আসি, কারণ হ্যাঁ, আমরা আমাদের দেশকে অনেক ভালোবাসি, আমাদের মাতৃভূমি। তো এখন আপনি বলছিলেন যে মানে বাংলাদেশের আইনের বিষয়ে কথা বলছিলেন, তো আমি তো বাংলাদেশের আইনকে সম্মান করি, সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন। তো আপনাকে মনে হয় না যে মানে বাংলাদেশের আইনকে সম্মান করা উচিত, বা তাদের আইনটা আমাদের দেশের আইনটা যথেষ্ট পরিমাণে কার্যকরী? আইন তো অবশ্যই যে কোনো দেশের মানুষ তার দেশের আইনকে সম্মান করা উচিত, এবং তাকে আইন মেনে চলতে হবে। কারণ আইন তো সৃষ্টি হয় নাই, যদি মানুষ যদি সভ্য হয়ে যেত তাহলে আইনের প্রয়োজন হতো না। যেহেতু অসভ্য, সেজন্য আইনের প্রয়োজন আছে। সেই
সেই সুবাদে বাংলাদেশের যে আইনগুলো আছে এগুলা শুধুমাত্র কাগজে এবং কলমে আইন। আর তুমি যে বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধানের যে যতগুলো আর্টিকেল আছে একটাও আর্টিকেল মানা হচ্ছে না বা কেউ মানছে না। এবং যারা আইন প্রণয়ন করছে লাস্ট 15 ইয়ার্স, আমি মনে করি ওরা তো আইন প্রণয়নের যোগ্য নয়। এবং তাদেরকে তো আইন প্রণয়ন করার জন্য তারা তো জনগণের মাধ্যমে তাদেরকে ক্ষমতা দেওয়া হয় যে তোমরা জনগণের ওয়েলফেয়ারের জন্য তোমরা একটা আইন প্রণয়ন করো। কিন্তু তারা যে আইন করতেছে জনগণের মঙ্গলের জন্য কি করতেছে না তাদের স্বার্থের জন্য করতেছে। আচ্ছা, আমরা আসলে মানে দেখেন আমাদের বাংলাদেশ সরকার তো কাজ করছে, তো আমরা আসলে ওইটা তাদের বিষয়, এটা রাজনৈতিক একটা ইস্যু। তো আমরা তো ধরেন সাধারণ মানুষ, তাই না? আমরা ভুক্তভোগী বলেন, আমাদেরকে হয়তোবা ধৈর্য সহকারে সরকার, থাকতে হবে। আমি যদি একটু প্রশ্ন করি, যদি কিছু মাইন্ড না করেন, তাহলে সরকার বলতে কি বোঝায় একটু যদি আমাকে সংক্ষেপে বলতেন তাহলে আমি উত্তরটা দিতে খুব সহজ হতো আমার কাছে। আচ্ছা, তো সরকার হচ্ছে কারণ যে আমি জানি জনগণের। ইউ আর এ your department is, and পলিটিক্যাল you know সায়েন্স। very well about this topic, and if you can tell something the about অ্যাকচুয়ালি this. আমি বলি যে জনগণের কল্যাণে, জনগণের দ্বারা নির্বাচিত, ঠিক আছে? তো একটা গোষ্ঠী, তারাই তো মূলত হচ্ছে সরকার, তারাই আসলে জনগণ তাদেরকে নিয়ে আসছে জনগণকে পরিচালনা করার জন্য। তো যেভাবে হোক তারা আসছে এখন, এবং তারা মানে না, শপথ। যেভাবে হোক তারা আসছে বললে তো আর হবে না। যেভাবে হোক, by hook or by hook, someone is coming on the seat and he will be owner or occupied this seat. It's not possible. He have to. You told me the highest law is Constitution of Bangladesh. But how do you tell me that by hook or by crook he has come or she has come in this position and he will run this power? আচ্ছা, আমরা আসলে we can avoid a political issue. It is not our topics. Okay. এখন আমার আমার কথা হচ্ছে যে আপনি এখানে আছেন, আপনি এখন কেয়ার বিষে আছেন। তো আপনি যে কেয়ার বিষে আছেন ওইখানে আসলে কি ধরনের সমস্যা হচ্ছে? যারা নতুন যাচ্ছে তাদের ক্ষেত্রে কি আসলে কোনো ধরনের জটিলতা হচ্ছে কিনা, বা তারা সঠিকভাবে কাজ করতে পারছে কিনা, সেটা আমাকে জানান। মানে কেয়ার বিষে আপনার সেক্টর সম্পর্কে একটু বলেন। না, আমি অলরেডি বলে ফেলেছি আপনাকে কেয়ার ভিসা সম্পর্কে, যে যারা আসতেছে 90% মানুষ কাজ পাচ্ছে না। হ্যালো, আর ইউ হিয়ারিং মি? হ্যালো, 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 আর ইউ হিয়ারিং মি? ইয়েস, 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 আই এম হিয়ারিং ইউ। ওকে, আমরা বাংলাদেশে নিয়ে কথা বলছি না, বাংলাদেশ নিয়ে কথা বলবো। আজকে যেহেতু আমাদের টপিক হচ্ছে যে ইউকে স্টুডেন্ট লাইফ অ্যান্ড কারেন্ট সিচুয়েশন, এটা আসলে মানে ইউকে সম্পর্কে আমরা কথা বলবো। তো এখন কি মনে করেন যে মানে বাংলাদেশের যে স্টুডেন্ট যাচ্ছে তাদের ভবিষ্যৎ বা তাদের যাওয়াটা কতটুকু লজিক, যারা নিজের খরচ নিজে চালাতে যাচ্ছে বা নিজের টাকা দিয়ে নিজে পড়তে যাচ্ছে? তো এটা কি আসলে আপনি এটাকে কিভাবে দেখবেন? আশাটা কি উচিত নিজের খরচ নিজে চালিয়ে যারা পড়তে চায়, নাকি হচ্ছে যে মানে তাদের ফ্যামিলিতে ভালো সাপোর্ট থাকলে পরে আসা উচিত? মানে আপনি একটা মানে খোলামেলা কথা বলেন, যাতে এখানে না, আসলে আমি আমি ইন্সপিরেশন আমি দেওয়ার কিছু ক্লিয়ারলি নাই, বলবো, যদি কিছু নাই। যদি কেউ আমি ক্লিয়ারলি বলবো, যদি কেউ 50% দিয়ে আসে তাহলে পরবর্তীতে 50% যদি সে যদি কঠোর পরিশ্রম করতে পারে, তার যদি মন মানসিকতা থাকে, তাহলে তাকে অনেক পরিশ্রম করতে হবে এবং
সেটা করে সে সম্ভব কমপ্লিট করতে পারবে। আচ্ছা, বাট আচ্ছা, আচ্ছা। আমি আগে বলেছিলাম যে সে 60% করতে পারে, 40% যদি বাসা থেকে আনে তাহলে রিল্যাক্সই করতে পারবে। বাট বাংলাদেশের ক্ষেত্রে তো ফাইন্যান্সিয়ালি সবই তো আর সলভেন্স নাই, এবং যারা স্টুডেন্ট আছে লেখাপড়া করার জন্য বিদেশে, ওরা ম্যাক্সিমামই মিডিল ক্লাসের মানুষজন আসে, বা আমার মতো লয়ার ক্লাসের মানুষজন আসে। সেখানে আইসা তাদের তো আসলে দেশে তো কাজ করার কোনো অভ্যাস নেই, সেজন্য এখানে এসে কাজ করাটাও তাদের জন্য ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। আর তার বাদেও যদি সে কাজ করতে পারলো রে, কিন্তু যেই সেক্টর গুলাতে কাজে যায় বাঙালি কমিউনিটির কাছে, ওরা তো কখনো মানে ইন্সপায়ার করে না তাদেরকে কাজের জন্য, তাদেরকে অলওয়েজ তাদেরকে ডিপ্রেশনে রাখে এবং নিরুৎসাহিত করে। সেজন্য তারা কাজও করতে না পারে না প্রপারলি, আর লেখাপড়া তো তাদের মন মানসিকতা থাকে না, তখন তারা মানে ভেঙে পড়ে। আচ্ছা, সিলেট মানে আমরা যারা মানে সিলেটে যারা, তো তাদের প্রধান ইন্টেনশন হচ্ছে যে মানে ইন্টারমিডিয়েট কোন রকম পাস করবে, করার পরে হচ্ছে যে তাদের প্রধান ইন্টেনশন হচ্ছে যে লন্ডন যাইতে হবে, মানে এটা তার একটা ড্রিম বলতে পারেন। যে এটা কেন হ্যাঁ, শুধু মানে আমাকে লন্ডনে যাইতে হবে কেন, আর কোনো কান্ট্রি নাই আমাদের কেন মানে এরকম একটা প্রবণতা? লন্ডন মেনত সিলেটিরা চায় যে তাদের আত্মীয় স্বজন আছে, সেজন্য ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানে ছেলে পেলেরা তারা আসতে চায় লন্ডনে। বাট আমার কথা হইব গিয়া, ইন্টারমিডিয়েট পরে হোক আর অনার্স পরে হোক আর মাস্টার্স পরে হোক, তোমরা লন্ডনে আসো। লন্ডন অবশ্যই পৃথিবীর মাঝে যে দেশগুলো আছে তার মধ্যে ভালো একটা দেশ, এবং সেখানের সিস্টেম গুলা অনেক উন্নত সিস্টেম। কিন্তু তোমরা এখানে আসো লেখাপড়া করার জন্য আসো, যদি আসো এখানে স্লেভারি করার জন্য আসো না। এখানে তো পৃথিবীতে কি জন্মগ্রহণ করলা 50-60 বছরের জীবনে দাসত্ব করার জন্য, না জীবনটাকে নিজের মতো করে উপভোগ করার জন্য? যদি তুমি মনে করো, আর স্লেভারির ডেফিনেশনটা যদি জানতে হয়, তাহলে অরিজিনাল যদি কাউকে পাওয়া যায় ইউকে বসবাস করতে লং টাইম ধরে, এবং সে যদি সত্যিকার ফিগারটা বলে যে এখানে ঝাড়ু দিল, অবশ্যই কোনো কাজ ছোট না, সব কাজকে আমি সমানভাবে মনে করি। এবং বাংলাদেশেও যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করতেছে, আফটার অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে ঘরে কাজের বুয়া না রেখে নিজে যদি থালা বাসন ধুইতে পারে, ঝাড়ু দিতে পারে, ঘর মুছতে পারে, তাহলে তার জন্য এইলো গিয়া ইউকে। সে আসুক, কোনো সমস্যা নাই। কাজ আচ্ছা, সব আচ্ছা। জায়গাতেই সমান, রেসপেক্ট করা দরকার। বাট এখানে আইসা এই কাজগুলা করবে, এবং কাজগুলা করুক, তার আমার কোনো আপত্তি নাই। অনার্স মাস্টার্স পিএইচডি করিয়া এই দেশের যারা মানুষ আছে তারাও কাজ করতেছে এই সমস্ত কাজ। বাট তাদের মাঝে এই স্লেভারি নাই, মানুষদেরকে যে দাস হিসেবে খাটানোর এই মনোভাব নাই। কিন্তু তুমি তোমার কমিউনিটি যদি যাও, তাহলে তারা চাইবে তোমাকে। এমন কথা, আমি তো লাস্ট মুহূর্তে আমি আমার ভয়েস চেঞ্জ করে ফেলছি। কারণ আমি এখন কোথাও আমাকে যদি কিছু বলে, তো এটা তোমার হইছে না বা এটা তুমি পারবে না, আহ আমি বলি দেখো আমার বুদ্ধি শুদ্ধি যা আসলো, আমি নীলসাগর আর রতাসাগর আসতে সময় যে পেয়ে পেয়েছিলাম, এই যখন আসলাম ফ্লাইটে তো সামনে একটা ল্যাপটপ ছিল, ওখানে দেখছি যে নীলসাগর রতাসাগর হতাসাগর, আমি সেই সাগর গুলাতে ফেলে আসছি আমার সব বুদ্ধি শুদ্ধি। এখন শুধু এখানে আসছি, যা তোমরা শিখাবে তাই নিয়ে আমি এখন আমার পুঁজি গঠন করব। আর কিছু আমার বলার নাই। আচ্ছা, আমরা শেষ করে দিব। খুব বেশি কথা বলছি এখন। হ্যাঁ, আমার লাস্টে দুটো প্রশ্ন, আমার নিজের ব্যক্তিগত প্রশ্ন আমার জানার যে আহ, ওইখানে যারা বর্তমানে স্টুডেন্ট বেঁচে আছে এবং যারা হচ্ছে আপনার ওই ওয়ার্ক বেঁচে আছে, তো স্টুডেন্টরা হচ্ছে ওয়ার্ক ভিসা কনভার্ট করতেছে, করে হচ্ছে তারা থাকতেছে। আর এখন ওয়ার্ক ভিসা থেকে কি স্টুডেন্ট ভিসা কনভার্ট করার কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ আছে। ইটস পসিবল, বাট হাউ ইজ ইট পসিবল? One part is possible. You will be able to switch from work visa to student visa. But how is possible? ইউ কারণ ক্যান এক্সপ্লেন ইট। কারণ যে কন্টিনিউ করতে পারতেছে না পড়াশোনা, যখন তার রাস্তা ব্লক হয়ে গেছে তখন সে সুইচ করছে সেদিকে। সে আবার ব্যাক করে স্টাডিতে ব্যাক করবে, এটা তো সম্ভব না। এবং সে ফাইন্যান্সিয়ালি, অনেক ম্যাক্সিমাম স্টুডেন্ট হয়তো ফাইন্যান্সিয়ালি পারতেছে না। সো সে সেদিকে গিয়ে যদি সে ওয়ার্ক পারমিটে যদি আরো 15-20 হাজার দিয়ে দেয়,
তখন তো সে এখন লুজারের মধ্যে আছে, ঋণের মধ্যে আছে। সে আবার স্টুডেন্ট হিসাবে কাজ পড়তে হলে তো তার আরো 10-15 হাজার পাউন্ডের দরকার। সে টাকা কোথায় পাবে? হ্যাঁ, টাকা হলে সম্ভব, যদি টাকা থাকে তাহলে সম্ভব, একটা না একটা রাস্তা থাকে, করতে পারবে। বাট টাকা তো আর আনলিমিটেড নাই, বাংলাদেশ তো না এটা যে তুমি টাকা বাই হুক অর বাই হুক এনিওয়ে আর্ন করতে পারবে, হয় পকেট মাইরিয়া নতুবা তেল মারিয়া। মানে আপনি বলছেন যে বাংলাদেশে মানে এইভাবে মানে এইভাবে টাকা ইনকাম করা সম্ভব, যেটা ইউকে তে সম্ভব না। ইউকে তে হ্যাঁ কাজ হ্যাঁ করতে এখানে হয়, বাংলাদেশে কাজ না করে টাকা ইনকাম করা যায়, এরকম? হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে না করিয়াও করা যায়, কাজ না করিয়াও করা যায়। একটা একটা এক্সাম্পল দেন তো আপনি আমারে, যে কিভাবে কাজ না করে টাকা ইনকাম করা যায়। রিস্কাওয়ালা তো রিস্কা চালিয়ে ইনকাম করে। রিক্সাওয়ালা রিক্সা ছাড়িয়া যে ইনকাম করে এটা তার প্রপার ইনকাম। আচ্ছা। সেজন্য রিক্সাওয়ালাকে এত বেশি হসপিটালে যেতে হয় না, 2-4 বছর 5 বছর পরে জ্বর সর্দির কাশির ওষুধ খাইলে চলে। কিন্তু কথা হইলো গিয়ে আমার একটা এক্সপেরিয়েন্স, আমি 3 থেকে 4 বছর আগে আমার জকিগঞ্জ থানাতে ছিলাম। সেখানে 15 দিন ছিলাম থানাতে, 15 দিন রেগুলার থানাতে গেছি। যে তার থানার যিনি ইন্সপেক্টর ছিলেন, উনি একটাও কেস টাকা ছাড়া রিসিভ করে না। সেটা কি সংবিধানে লেখা আছে বা চাকরির কি কোনো রুলে লেখা আছে যে তোমাকে টাকা নিতে হবে, প্রতিটা কেস মানে ইস্যু করতে হইলে টাকা নিতে হবে মানুষের কাছ থেকে? বুঝছি। মানে এটা ওটাকে হইলো আপনি গিয়ে কাজ বলছেন যে না কাজ করে, ছাড়া ওরা টাকা ইনকাম করে। ওটা হইলো গিয়া টাকা আচ্ছা, না, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে কাজ না করে টাকা ইনকাম করা। এবং দৈনিক যে কত মামলা আসতেছে, পরবর্তীতে এটা সাক্ষাৎ যেমন আরেকজন মানুষের সাথে সাক্ষাৎ করলাম, যেমন থানার শিক্ষা অফিসার, উনি 250 গ্রাম আঙ্গুর কিনছে। আর ওই যে ইন্সপেক্টর ছিল, ও 2 কেজি আঙ্গুর, 1 কেজি কমলা, 3 কেজি আপেল, এভাবে সারাটা মোটরসাইকেল পুরোটা বইরা ফেলছে। মোটরসাইকেলের যতগুলা মানে তার আর রড আছে সবগুলা এক একটা 2 কেজি 1 কেজি 3 কেজি কইরা ভরে ফেলছে। আমার মনে হয় র্যাঙ্কিং এর দিক দিয়ে সেম অথবা উপরে হবে থানার যে শিক্ষা অফিসার, কিন্তু তার সে 250 গ্রাম আঙ্গুর কিনতে পারতেছে না। আর ও কি করতেছে? তার মানে যে শিক্ষা অফিসার যারা আছে তারা যে সৎ ভালো তা আমি বলতেছি না, কারণ আমি শিক্ষা বোর্ডে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি ওরা লুডো খেলতেছে আর মানুষকে বলতেছে 3 মাস 4 মাস পরে তুমি আইসো। আচ্ছা, তারা আচ্ছা, ভিতরে আচ্ছা। লুডো খেলতেছে, এবং যেখানে চার্জ নাই, ফ্রি অফ কস্ট হইতো, প্রতিটা মানুষকে 3 মাস 4 মাস সময় প্লাস 5 থেকে 6 হাজার টাকা দিতে হবে। দিস ইজ বাংলাদেশ, এন্ড দিস ইজ উইদাউট ওয়ার্ক আর্নিং সোর্স। ওকে, যদি ইট ইজ if ইউর পয়েন্ট অফ যদি ভিউ। তুমি বিশ্বাস না করো আমার কথা, তাহলে তুমি সার্ভে করতে পারো। যেহেতু তুমি বলেছিলে আমাকে, আপনি বলেছিলেন, আমি আই এম রিয়েলি সরি টু সে ইউ টু মি, আই এম রিয়েলি সরি এগেইন। আপনি সার্ভে করতে পারেন, যেতে পারেন বিভিন্ন প্রতিষ্ঠানে, তাদের কারিকুলাম দেখতে পারেন, এবং কাজ ছাড়া ইনকাম সোর্সটা তাদের দেখতে পারেন। যদি আমার সাথে একমত না হন, যদি একমত না হন এবং বলেছিলেন যে বাংলাদেশের সর্বোচ্চ আইনকে আপনি রেসপেক্ট করেন এবং মানুষের রেসপেক্ট করা উচিত, কিন্তু সংবিধানের 21 আর্টিকেলে বলা হয়েছে প্রজাতন্ত্রের কর্মচারীরা কি করবে আপনি খুবই ভালো জানেন। পরবর্তী অংশটা যদি সম্পূর্ণ করেন তাহলে আমি খুশি হব। না, আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা না, আপনি ওই এদিকে ওই জিনিসটা কমপ্লিট করেন না। একটু মানে যদি আমার সাথে যদি কথা বলতে হয় তাহলে একটু আমাকে সহযোগিতা করতে আমি হবে। আমি আমি বুঝতে পেরেছি। যদি আমাকে কোঅপারেট না করেন তাহলে আমি আসলে আমি এটা স্কিপ করে যাচ্ছি বিষয়টা। যাক, এখন কথা হচ্ছে ইউকে তে গেলে গাড়ি বাড়ি মালিক হওয়া যায় এবং খুবই কম সময়ে, এটা কেন বলা হয়? লিগেল ওয়েতে থাকলে খুবই কম সময়ে নাই, সার্টেন টাইম দিতে হবে, কিছু একটা সময় দিতে হবে, এবং গাড়ি বাড়ির মালিক হওয়াটা আসলে তেমন কিছু নাই। বাট যদি তুমি লিগেল থাকো, লিগেল ওয়েতে কাজ করো, ভালো কাজ পাও, তাহলে এটা আসলে কোনো ম্যাটার নাই। আচ্ছা, তার তার মানে হচ্ছে আমরা এই শেষ পর্যায়ে চলে আসছি এবং আমি বলি তো
এখন আমরা বিদায় নিয়ে নিব আপনার কাছ থেকে। আর আপনার যদি কিছু বলার থাকে, মানে আপনার যদি, আমার কাছে 2-3 মিনিট সময় আছে। আপনার যদি আসলে মানে ইউকে এর সিচুয়েশন নিয়ে কিছু বলার থাকে, বাংলাদেশের সাথে যদি মানে সম্পর্ক রেখে কিছু বলতে চান, তাহলে আপনি ওপেন কথা বলতে পারেন 2 মিনিট সময়। ইউকের সিচুয়েশন নিয়ে আমি বলবো যে যারা স্টুডেন্ট হিসাবে আসবে তাদেরকে 2-3টা জিনিস মাথায় রেখে আসতে হবে। নাম্বার ওয়ান, অনেক বেশি পরিশ্রম করতে হবে। বাংলাদেশ যেটাকে বলা হয় পরিশ্রম, যে কেউ চাকরির প্রিপারেশন নিচ্ছে, পড়াশোনা করতে গিয়ে হতাশ হয়ে যাচ্ছে, আমি বলবো এটা নাথিং, কিছুই নাই। ইউকে তে যে স্লেভারি করা হয় এটার তুলনায় এটা বাংলাদেশে চাকরির প্রিপারেশন নেওয়া কোনো ব্যাপার নাই। তুমি সময় দাও, প্রপারলি সময় দাও। আর তাছাড়া সময় দিতে পারে না মানুষের, যখন বয়স হয়ে যায় সে আসলে মেন্টালি ঠিক থাকে না, ফ্যামিলিগত প্রেশার থাকে, বন্ধু বান্ধব কি বললো, ফ্যামিলি কি বললো, এগুলো আসলে কেয়ার করা প্রয়োজন নাই। কাজ যেটা কাজ করার মতো কাজ করতে থাকতে হবে, সেটা মাথায় নিয়ে দেশে থাকো বিদেশে থাকো কাজ করতে থাকো। এবং এখানে যদি আসো তাহলে স্টুডেন্ট হিসাবে যদি আসো তাহলে স্টুডেন্টর মর্যাদাটা রক্ষা করিয়া, স্টুডেন্ট লেখাপড়াটা কমপ্লিট করিয়া, যদি লেখাপড়া কমপ্লিট করতে পারো তাহলে অনেক ভালো। পৃথিবীতে এর চাইতে বেশি আর কিছু ভালো কোনো মানে অপরচুনিটি নাই লেখাপড়ার ওয়েতে যেটা পাবে। আর যদি কাজের বিষয়ে আসো কোনো ওয়ার্ক পারমিটে, তাহলে বুঝে শুনে আসবে। ওই সমস্ত দান্দাবাজ বেঈমানদের, কারণ বেঈমান তো 90% বেঈমানি করে, এই 10% যে ভালো আছে সেটাকে কিভাবে বাহির করবে সেটা আপনার বিষয়। কারণ আপনি সেভাবে অনুসন্ধান চালাবেন এবং এভাবে একজন ভালো মানুষ বার করবেন যে বেঈমানি করবে না। সেটাই আমার আচ্ছা, এদের মানে ইউকে তে যারা আসবে বা অন্যান্য দেশে যারা যাবে সবার সেই সিমিলার, তাদের প্রতি আমার এই রিকোয়েস্ট, নট অ্যাডভাইস। আর বাংলাদেশের ক্ষেত্রে হলো গিয়া মানুষ হিসাবে বাস করা, দেশটা অনেক সুন্দর, বসবাসের উপযোগী, ওয়েদারটা খুবই ভালো। তবে আমার কথা হলো গিয়ে দেশে থাকুন, মানুষ হিসাবে থাকুন, টাকা পয়সা বড় বিষয় না, বিষয় হইলো গিয়া মানুষ হিসাবে তুমি কতটুকু থাকলাই এবং প্রশান্তিটা তোমার মাঝে কতটুকু আসলো। টাকা আসলে তো তোমার শান্তি আনতে পারবে না। তোমাকে শান্তি আনতে হইলে তুমি মানুষ মানুষের সাথে গেট টুগেদার করিয়া, তোমার আশেপাশে যারা আছে তাদের সাথে যদি কথাবার্তা বলিয়া যদি তুমি যদি প্রশান্তি না পাও, টাকা তোমাকে তো শান্তি দিবে না। তো আমি বলবো যে বাংলাদেশে যারা আছে তারা চেষ্টা করো কিভাবে নৈতিক হওয়া যায় এবং কিভাবে নৈতিকতার স্টাডিটা ইনক্লুড করা যায় সিলেবাসের মধ্যে। আমরা তো যখন মানে বিসিএস এক্সাম পরীক্ষা দেই তখন আমরা নৈতিকতা এবং সুশাসন নিয়ে লেখাপড়া করি, কিন্তু নৈতিকতা সুশাসন ইসলামও অবশ্যই আছে। ইসলাম শিক্ষা যে বইটা আছে স্কুলে এখন আছে কি না আমি জানি না, আমাকে একটু সহযোগিতা করবেন যে ইসলাম শিক্ষা বইটা আছে কি না। যদি থাকে যদি থেকে থাকে তাহলে সেখানে বলবো যে একজন ইমানদার মানুষ, এখানে কম্পিটিশন করে আনার কোনো প্রয়োজন নাই যে উনি পদার্থবিজ্ঞান জানে, ফিজিক্স জানে, ভালো ম্যাথমেটিক্স জানে, উনাকে নিয়ে ইসলাম শিক্ষা পড়ানো প্রয়োজন। ভালো একজন মানুষ যে শুধুমাত্র ইসলাম সম্পর্কে যার আইডিয়া আছে তাকে নিয়ে ইসলাম শিক্ষা এবং নৈতিকতার শিক্ষাটা দিলে আমার মনে হয় সবচাইতে বেশি ইসলাম এবং নৈতিকতার শিক্ষাটা দেওয়া প্রয়োজন, যাতে মানুষ হেদায়েত এবং বেঈমানি না করে। কারণ আমার কাছে মনে হচ্ছে যে বেঈমানি থেকে সৃষ্ট মানুষ, কারণ আমার বাবার যদি রক্ত থাকে, যদি খারাপ কোনো উপার্জন করিয়া থাকেন, অবৈধভাবে কোনো যদি আর্ন করিয়া থাকেন এবং সেটা দিয়ে যদি আমাকে যদি লালন পালন করে, তাহলে আমার রক্তটাও নষ্ট হয়ে যাবে এবং আমার কাছ থেকে যে আউটপুট পাইতো সেই আউটপুটটা আমিও মানুষকে ভালো কিছু দিতে পারবো না। ফলে জন্মগতভাবে ভালো হতে হলে নৈতিক শিক্ষাটা খুবই অপরিহার্য বাংলাদেশের মানুষের ক্ষেত্রে বিশেষ করে। কারণ যদি নৈতিকতা থাকতো তাহলে এই সমস্ত ভিসা নিয়ে তারা কাজ করতো না। যেমন এই যে কেয়ার গিভার ডিপেন্ডেন্ট ভিসা, কন্ট্রাক্ট ম্যারেজ, ওই সমস্ত জিনিস কল্পনা করতে পারতো না।
যদি তার মাঝে নীতি নৈতিকতা থাকতো এবং ইসলামের যদি ন্যূনতম জ্ঞান থাকতো। আচ্ছা ঠিক আছে কামাল ভাই, আপনি খুব ভালো মানে অ্যাডভাইস দিয়েছেন সবাইকে। এটাই আমি আমার চাই সর্বশেষ না, না, আমি বলার চাই শেষ। যে আসলে মানে আপনার অসংখ্য অ্যাডভাইস গুলো যেন ধন্যবাদ সবাই তোমাকে, মানে। আমাকে আপনার এই লাইভ প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ ব্রাদার, সি ইউ নেক্সট ডে ইফ ইউ ইনভাইট মি। অবশ্যই হ্যালো, আপনাকে আমরা ইনভাইট করবো ইনশাল্লাহ। তো হ্যালো, আসসালামু আমি আলাইকুম। শুনতে পাচ্ছি না। আমি আপনাকে আমি ইনভাইট করব। আবার আপনাকে ইনভাইট করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনার সহ ওয়ার্কারকে ধন্যবাদ জানাবেন, সালাম জানাবেন। বাই, খুদা হাফিজ। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।